কি ভেবেছিলে আমার ভালোবাসাকে টাকার কাছে বিক্রি করে দিয়ে অন্য কাউকে বিয়ে করে তুমি সুখী হবে? তুমি সেদিন 1 লক্ষ টাকার একটা বান্ডিলের কাছে আমার ভালোবাসাকে বিক্রি করে দিয়েছিলে তার কাছে। এই মেয়ে, সেদিন তুমি আমার ভালোবাসাকে 1 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছিলে, আর আজকে আমি তোমার স্বামীকে কোটি টাকা দিয়ে কিনে নিলাম। আজ থেকে তুমি আমার কোটি টাকার জামাই। কি করি আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এত টাকা কোথায় পেলে? যে টাকা দিয়ে তুমি কিনা আমাকে বিয়ের আসর থেকে তুলে আনলে? কিছু বুঝতেও পারবে না। আজকে আমার এত টাকার জন্য তো তুমিই দায়ী। তোমার জন্যই তো আজকে আমি এত টাকার মালিক হতে পেরেছি। মনে পড়ে সেই দিনের কথা? বাসা শোনো, বাসায় কথা বলে যত তাড়াতাড়ি পারি আমি তোমাকে বিয়ে করব। নাইম, ওকে যদি বিয়ে করবে তাহলে আমি কে? কে ও? নাইম, এই মেয়ে কে? এই মেয়ে এগুলো কি বলছে? বর্ষা, আমি তোমাকে বিষয়টা ক্লিয়ার করছি। ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, কিন্তু আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। হ্যাঁ, রাখবাই কেন? ওর সাথে কি তোমার যায়? দেখো না, পরে এসেছে 300 টাকা দামের একটা শাড়ি, আর দেখো না আমাকে, টাকার বান্ডিল ছাড়া আমি ঘর থেকে বেরই হই না। নাইম, আমি এসব কি শুনছি? তুমি ওকে বলে দাও না তুমি আমাকে ভালোবাসো। তুমি না আমাকে কত স্বপ্ন দেখিয়েছিলে আমাকে বিয়ে করবে, আমাকে নিয়ে সংসার সাজাবে। তাহলে আজকে আমি এসব কি শুনছি? ওকে বলো না তুমি আমাকে চাও। কেন? এটা কেন বলবো আমি? আমি তো ওকেই চাই, তোমাকে চাই না। তোমার কি আছে? তুমি সাধারণ গরিব ঘরের একটা মেয়ে, চাল নেই চলো নেই, সে কিনা আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে। ওকে বিয়ে করলে না আমি অনেক টাকার মালিক হতে পারবো, আর তোমাকে বিয়ে করলে আমি কি পাবো? কিছুই না। শোনো, পৃথিবীতে ভালোবাসা টালোবাসা বলতে কিছুই নেই, টাকাই সব। চলো নাইম, আমরা শপিং করব। চলো। পরি, আমার সবই মনে আছে, আমি কিছুই ভুলিনি, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। তুমি তো দরিদ্র ঘরের মেয়ে ছিলে, তোমার কাছে এত টাকা কি করে আসলো? কি করে আসলো? যেদিন তুমি আমাকে ছেড়ে গেছিলে না, আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম পৃথিবীতে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না, এমনকি মানুষের মনও। সেই দিনে আমি শপথ করেছিলাম আমি একদিন এত এত টাকা কামাবো যে টাকা দিয়ে আমি তোমাকে আবার ফিরিয়ে আনতে পারবো। আর আজকে আমি সেটাই করেছি। জানো নাইম, আজকে আমার অনেক টাকা আছে, কোটি কোটি টাকার মালিক আমি। কিন্তু সেই দিন যে পরিটাকে তুমি দেখেছিলে, সে আর আজকের আমার মধ্যে অনেক তফাৎ। আমি তোমাকে আরো টাকা এনে দিব। তুমি না বলেছিলে টাকা হলে সবকিছু পাওয়া যায়? আমি তোমাকে আরো অনেক বেশি টাকা দিব। তুমি কি পারবে আমাকে সেই আগের রূপে পরিণত করতে? পারবে না। আজকে আমার মধ্যে সবকিছু থাকলেও না সততা নেই, সৎ নেই। আমি অসৎ হয়ে গেছি। আমি খারাপ রাস্তায় পা দিয়ে এত টাকা ইনকাম করেছি, যে টাকার বিনিময়ে আজকে আমি তোমাকে তোমার বিয়ের আসর থেকে তুলে এনেছি। পরি প্লিজ চুপ করো না, আমি আর নিতে পারছি না। আজকে তোমার এই সব কিছুর জন্য আমি দায়ী। পরি, আমি জানি আমি চাইলেই তোমার সেই সতীত্বকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবেসে আগলে রাখতে চাই। আর আমি আজকেই তোমাকে বিয়ে করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। বলো, তুমি আমাকে ক্ষমা করে দিবে? তুমি আমাকে আরেকটা সুযোগ দিবে? ছি ছি, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? দেখো, আমি যা করেছি শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্যই করেছি। হয়তোবা আমি আমার সেই সতীত্ব নিয়ে তোমার সামনে আর দাঁড়াতে পারবো না, কিন্তু বিশ্বাস করো এখনো আমি তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি। প্লিজ, যে কষ্ট তুমি আমাকে একবার দিয়েছো, এই কষ্টটা আমাকে আর কোনোদিন দিও না। আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি তো জানো এই পৃথিবীতে আমার তুমি ছাড়া কেউ নেই। পরি, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। অমিতা, হ্যাঁ বলো। ফ্ল্যাটটা দেখে আসলাম। ফ্ল্যাটের দাম তো 14 লক্ষ টাকা, কিন্তু আমার কাছে তো অত টাকা নাই। আমার কাছে আছে মাত্র 5 লক্ষ টাকা, আরো 9 লক্ষ টাকা লাগবে। এত টাকা আমি কই পামু? আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার যে বাবার দেশের বাড়িতে জায়গাগুলো আছে না, ওগুলো সব বিক্রি করে টাকাগুলো নিয়ে আসতে বলো। হ্যাঁ, তুমি ভালো একটা উপায় বের করেছো। আমি আব্বার একটা ফোন দেই। ও আমার ফের দোষ। কি হয়েছে বাপ? আব্বা, একটা কথা বলতে চাইছিলাম আব্বা। ওই আমি টাউনে না একটা ফ্ল্যাট বাসা দেখছি আব্বা,
ওইটার দাম হলো 14 লক্ষ টাকা। আব্বা আমার কিছু টাকা শর্ট পড়ে আব্বা। বাপরে, আমি টাকা পয়সা কই পামু? বাবা আমাকে যে ভিটা বাড়ি আছে ওইটা বিক্রি করলেই তো মনে হয় হয়ে যাবো বাবা। বাবা তুমি একটু দয়া করো বাবা, আমি যেন ফ্ল্যাটটা কিনতে পারি। বাপরে, ভিটা বাড়ি বিক্রি কইরা তোরে টাকা দিমু, আমি থাকুম কই বাপ? আরে বাবা তুমি যে কি বলো, তুমি আমাদের সাথে ফ্ল্যাটে থাকবা, তোমার আর গ্রামে থাকতে হইব না বাবা, আমরা না বেশ ভালোভাবেই থাকবো। ও, আমি ফ্ল্যাটে থাকুম? যাজ্ঞা, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি ভিটা বাড়ি বিক্রি করিয়া আমি 2-1 দিনের মধ্যেই আমি তোর টাকা পৌঁছাই দিতেছি। তারপরে তোর ফ্ল্যাটে তো আমি থাকুমই, বাকি জীবনটা তোর ওই জায়গায় কাটাইয়া যাবো। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে বাবা, রাখি। মমিতা, বাবা না রাজি হয়ে গেছে, এখন আমরা ফ্ল্যাট কিনে ফেলবো, আর কোনো সমস্যা নেই। সত্যি আমি আমার পছন্দের ফ্ল্যাটে থাকতে পারবো? অবশ্যই, এইবার তুমি তোমার স্বপ্নের ফ্ল্যাটে থাকতে পারবা। যাই, গরু না, এখন আর গরুর খাওয়ানোর টাইম নাই। এখন দলিল পত্র নিয়ে তাড়াতাড়ি খোকন বাড়ির কাছে যাই, কারণ খোকন বাড়ির কাছে গেলে পরে ওনার কাছে সবসময় টাকা পয়সা উপস্থিত থাকে। ওন থেকে টাকাটা লইয়া তাড়াতাড়ি ফুলার কাছে যাইতে হইব, কারণ ফ্ল্যাট বানাইব। যাই। তোমার একটা না, দরকার পড়ে 10টা শাড়ি কিনে দেবো, চলো। খোকন ভাই, ভাই কি সমস্যা? আপনার কাছে আইছি, আমি ভিটা মাটি বিক্রি করিয়া আমার কিছু টাকা লাগবে। তুমি ভিটা বিক্রি করবো মানে? হ, আমার ছেলে শহরে থাকে, আমার ছেলে ফ্ল্যাট কিনতেছে, সেখানে টাকা লাগবে। এই জন্য ভিটা মাটি বিক্রি করিয়া এই টাকাটা আমার ছেলের কাছে পাঠামো। আরে লিটন ভাই, তুমি এটা কি বলো? তুমি ভিটা মাটি সব বিক্রি করে তোমার ছেলেরে দিবা? কি বলে নিলা? ঠিকই তো বলছে। আপনি যে আপনার ভিটা বাড়ি বিক্রি করে ছেলেরে দিতে চাইতেছেন, 2 দিন পরে তো আপনার ছেলের বউ আর ছেলে মিলে আপনাকে ধাক্কা মেরে বের করে দিবে, তখন? না ভাবি, এটা আপনি ভুল কথা কইতেছেন, কারণ আমার ছেলেরে আমি চিনি, আর আমার বৌমাও আমার খুব ভালোবাসে। এই দিকে আপনাকে চিন্তা করতে হইব না, আমি সুখেই থাকুম। নীলা, তুমি ঘরের ভিতরে যাও, আমার ডয়ারে টাকা রাখা আছে, তুমি টাকাগুলো নিয়ে আসো। খোকন ভাই, দলিলপত্র ঠিকই আছে, দেখার কিছু নাই, আর তারপরে আমি কেমন মানুষ এটা তো জানেনি। হ্যাঁ ঠিক আছে, দলের পত্র ঠিক আছে। টাকা নিয়ে আসছো? সবগুলোই নিয়ে আসছি আমি, যতগুলো ছিল আর কি। এই যে লিটন ভাই, এখানে 6 লক্ষ টাকা আছে, আপনি বুঝে নেন। খোকন ভাই, আর 1 লক্ষ টাকা দিবেন? কি বলে? আচ্ছা ঠিক আছে, নাও আর 1 লক্ষ টাকা নাও। আচ্ছা খোকন ভাই, তাহলে আমি ওখানে আসি, ভাবি আসি। আচ্ছা, সাবধানে যাবেন। নীলা, চলো আমরা এখন দলিলটা নিয়ে ঘুরে যাই, বিকালে মার্কেটে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। বাজান, ফ্ল্যাট তো কিনা হইলো, তো ঘরের মাল সাবানা তো আনতে হইব। আর একটা কথা, আমার রুমটা কোনটা দিবি? বাবা তুমি তো দেখলাই 3 রুমের ফ্ল্যাট কিনতে চাইছিলাম, টাকায় কম পড়লো, তাই তো 2 রুমের ফ্ল্যাট কিনছি। তোমারে যে কই রাখি বাবা। ও, একটা কাজ করো বাবা, তুমি বাড়ি যাইয়ে যে কোনো একটা জায়গায় থাকো। বাজান রে, বিটা মারি সব বিক্রি করে ফেলাইছি, অহন আমার কেডা রাখবো ক? আচ্ছা একটা কাজ করো, আমাদের তো দারোয়ানের রুমটা খালি আছে, আর ফ্ল্যাট যেহেতু নিছি একটা দারোয়ান তো খুব দরকার। রুম তো 2টা, এক রুমে তুমি আর আমি থাকবো, আর এক রুমে আমার বাবা বা আমার বোন যখন আসবো বেড়াইতে তখন থাকবো। বাবার ওই সিকিউরিটি রুমেই রাখবো, সিকিউরিটি দায়িত্ব পালন নেবো, আর বাবার থাকার জায়গাটাও খুব ভালোভাবে হইব, বাড়তি খরচ হইব না, বুঝো নাই? হ্যাঁ বাবা, তোমার বৌমা ঠিকই কইছে, বাড়িটাও দেখাশোনা হইলো, তোমার থাকার জায়গাটাও হইলো। বাজার রে, শেষমেশ কি আমি এই দারোয়ানের চাকরি করুম? বাবা তুমি এটা কি কইতে চাও? আমার বাড়িতেই রইলে, জাস্ট একটু ডিউটি পালন করলে, আর থাকার জায়গাটা হইলো। আচ্ছা চলো, ফার্নিচারগুলো আনতে হবে। বাবা তুমি থাকো, আমি ফার্নিচারগুলি নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। শেষমেশ আমার ছেলের বাড়িতে আমি দারোয়ানের চাকরি করুম। আমি গ্রামের ভিটা মাটি সব কিছু বিক্রি কইরা আমার পোলারে দিছি ফ্ল্যাট কেনার জন্যে। কত আশা ছিল মনে,
আমার ফুলার ফিলাটে আমি সুখে আমি দিনটা কাটাবো, বৌমা আমার সেবা যত্ন করবো। আজকে আমার সব আশা ভরসা সব মাটি হয়ে গেল। খোকনবার বউ ঠিকই কইছিল, চাচা সব কিছু পিঠা মাটি বিক্রি করে ফুলারে দিতেছ, যদি ধাক্কা দেয় তোমার বার করে দেয়। খোকনবার কথা নাই বলল। দারোয়ানের বাচ্চা, ওরে ওরে আমি বাড়িতে নাই আর তুই সেই সুযোগে আমার ভাইরা দারোয়ান বানাই রাখছিস কেন? কিসের জন্য? দেখো নাই, তুমি কত কষ্ট করে বিদেশে টাকা ইনকাম করো, আর বাড়িতে যদি একটা দারোয়ান রাখতে চাই তার পেছনে আমার নগদ না হলেও 20 থেকে 25,000 টাকা স্যালারি দিতে হবে। আর তাছাড়া তোমার ভাই তো অকর্মার মতো বসে বসে খায়, তাই ভাবছিলাম আর কি দারোয়ানের কাজটা তোমার ভাইকে দিয়ে করে। ওই তুই এটা কি বললি? আমার বাসার দারোয়ানকে বেতন দিতে হবে বলে তুই আমার ভাইকে দারোয়ান বানিয়ে রাখছিস? ওই বেতনের টাকা তুই দাস না আমি দেই? দেখো, আমি তো ভালোর জন্যই বলেছিলাম, তাই না? কারণ অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আর তাছাড়া তোমার ভাই যদি কাজকর্মের মধ্যে থাকে এতে তার পেট বাড়বে না, সে সুস্থ থাকবে। কাজকর্মের মধ্যে থাকলে মানুষের অসুখ বিসুখ কম হয়। ওই চুপ, একদম চুপ। তুই যে আমার ভাইয়ের কতটা খেয়াল রাখিস সেটা আমার ভালোই বোঝা হয়ে গেছে। আর তুই কি বললি? আমার ভাইয়ের পেট ভরে যেন না বাড়ে সেই জন্য আমার ভাইকে দিয়ে দারোয়ানের চাকরি করাচ্ছিস। সেই চাকরিটা তুই করতি, তোর পেট ভরে কমতো। আসলে আমার কথাটা তো শোনার চেষ্টা করো। দেখো, ওই চুপ, একটা কথা বলবি না তুই। তুই আজকে যে মানুষটাকে এই বাড়ির দারোয়ান বানিয়ে রেখেছিস, এই বাড়িটা তৈরি হয়েছে শুধুমাত্র এই মানুষটার অবদানে। মানে জানতে চাস? আমি যে আজকে ইউরোপ কান্ট্রিতে চাকরি বাকরি করি শুধুমাত্র আমার ভাইয়ের জন্য। আমার ভাই তার নিজের ভাগের সয় সম্পত্তি বিক্রি করে আমাকে ইউরোপ কান্ট্রিতে পাঠিয়েছে। আমি শুধুমাত্র আমার এই ভাইয়ের জন্য ইউরোপ কান্ট্রিতে বসে বসে মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করি। আর তুই কিনা আমার সেই ভাইকে দারোয়ান বানিয়ে রেখেছিস। নাই নাই, তুই চুপ কর। বৌমারে আর কিছু বলিস না, বৌমার কোনো দোষ না। বৌমা তো ঠিকই কইছে, একটা দারোয়ান রাখলে 20-25,000 টাকা তারে দিউন লাগে। আমিও হয়তো অকর্মা হয়ে বইসা থেকে আমার লাভ কি? তার চাইতে দারোয়ানের কাজটা যদি আমি করি 15-20,000 টাকা পাইছা যা। বৌমা তোমার একটা কথা কই, নাইম আমার ভাই না, নাইম আমার সন্তানের মতো। পরে আমি অনেক আদর যত্ন করে মানুষ করছি, নিজে বিয়ে করি নাই একমাত্র নাইমের জন্য। আমার বন্ধু বান্ধবরা আমার সমবয়সীরা আজকে বিয়ে করে ওদের সন্তান হয়ে গেছে, আর আমি শুধু এই নাইমের জন্য বিয়ে করি নাই। বৌমা ওরে আমি অনেক আদর করে মানুষ করছি। ওই কারিগররা যেমন মূর্তি বানায়, আমি অনেক আদর কইরা পরে আমি যত্ন করে একটা পুতুলের মতো করে কোলে পিঠা করে মানুষ করছি। আমি বিয়ে করি নাই, যদি আমার বাল বাচ্চা হয় পরে যদি পর করে দেয়, পরে যদি ভালো না বাসে, এই জন্য আমি বিয়েও করি নাই। তাই ওর প্রতি আমার অনেক ভালোবাসা। বৌমা পরে কিছু কইলে আমার সহ্য হয় না। বৌমা তোমার যদি আমার আরো কষ্ট দিতে হয়, আরো যদি কোনো কাজ করাইতে হয়, তুমি আমারে কইরো, আমি মাথা পেঁচা নিব। সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কাজ আমি করব। তোমার একটা কথা, আমার এই আদরের ভাই, আমার এই ভাইটারে কিছু কইও না, ওর দুঃখ কষ্ট আমি সহ্য করবার পারব না। বৌমা দেখ, শোন, শুনছস? তুই কোন মানুষটারে এতদিন তুই পশুর মতো চালাইছস? যেই মানুষটা কিনা তোর এত ভালোবাসে, তুই তোর বিবেককে একটাবার প্রশ্ন করতো? তুই যে আজ এত বড় বাড়িতে থাকিস, সুখে শান্তিতে থাকিস, সেটা কার জন্য? শুধুমাত্র আমার এই ভাইয়ের জন্য। নাই, আমার তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নাই যে ভাইজান তোমার জন্য এত কষ্ট করছে। কোনো ভাই যে তার ভাইয়ের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে, সেটা তোমার এই ভাইরে না দেখলে আমি বুঝতে পারতাম না। তুমি আমার ক্ষমা করে দাও। আমার কাছে তোমার ক্ষমা চাইতে হইব না, অন্যায় তোমার ভাইয়ের সাথে করছো। আমার ভাইয়ের কাছে ক্ষমা চাও, আমার ভাই যদি মাফ করে তাইলে তুমি ক্ষমা পাইবা। ভাইজান, আমারে আপনি ক্ষমা করে দেন। আমি তো আপনার ছোট বোনের মতোই। আমি জানি
আমি অনেক বড় ভুল করে ফেলছি। কথা দিতেছি ভাইজান, এখন থেকে আপনার যত্নের কোনো কমতি হইব না। আমি আপনার বোন হয়ে আপনার যত্ন নিব। না বৌমা, তুমি তো আমার বোনের মতো, তোমার কোনো ভুল নাই বৌমা। তোমার কথা আমি কিছু মনে করি নাই, এগুলো তো আমার নিজের বাড়ির কাজ। এই কাজ আমার কোনো মান সম্মান যাইব না, এটা তো আমার ভাইয়েরই বাড়ি। আমি কিচ্ছু মনে করি নাই বৌমা। বোন, তুমি কি এখনো দাঁড়ায় থাকবা? আমার ভাই যে এতদিন পর বিদেশ থেকে আইছে, ওরে ঘরে নিয়ে যাও। হ্যাঁ ভাইজান, আপনিও চলেন। আচ্ছা যাও। চুপ, কোনো কথা হবে না। আমি যেটা বলেছি সেটাই। খুলে এক্ষুনি ওনাকে কোটটা দিয়ে দিন। দিন, দিয়ে দিন ওনাকে। শার্ট খুলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব, কি অবস্থা? হ্যাঁ ভালো। আচ্ছা ম্যানেজার সাহেব, শীতে যে কম্বলগুলো বিতরণ করার কথা ছিল সেগুলো আপনি ঠিকঠাক মতো বিতরণ করেছেন তো? জি স্যার, সবগুলি ঠিকঠাক মতোই করা হয়েছে। গুড, ভেরি গুড। আচ্ছা ম্যানেজার সাহেব, আমি তো ইমার্জেন্সি ঢাকা চলে যাচ্ছি, আমার হাতে বেশি সময় নেই। আপনি এই টাকাগুলো এতিমখানায় দিয়ে দিন। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, সময় টাকা বড় লোক কোট প্যান্ট পিন্দা করে। হ্যাঁ, আর তোমরা 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 ওই খাট পালঙে ল্যাপ তুষকে ঘুমাও, আর আমরা আমরা আমার মতো গরিব মানুষ ল্যাপ তুষক না পাইয়া ওই রাস্তাঘাটে ঘুমাই ঠান্ডার ভিতরে। তোমাকে মতো কুটিপতি গো মাথায় ঠান্ডা পড়ুক, বড় লোক মাথায় ঠান্ডা পড়বো। দেখেছো নাইম, এই তোমার ম্যানেজারের অবস্থা, এই তার কম্বল বিতরণ করার নমুনা। আবার তার কাছেই কিনা তুমি টাকা দিচ্ছ এতিমখানায় জমা দেওয়ার জন্য। এ যেন শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। ম্যানেজার সাহেব, এসব কি? হ্যাঁ, আপনি না বললেন যে আপনি সবাইকে কম্বল দিয়েছেন? তাহলে এই সব লোক কেন কম্বল পায়নি? কেন এরা শীতের মধ্যে কষ্ট করবে? ছি ছি ম্যানেজার সাহেব, আমি তো আপনাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছিলাম, আর আপনি কি না এই তার প্রতিদান দিলেন? আসলে স্যার হয়েছেটা কি, পাগলের কথা আপনি নেন। পাগল তো কত কিছুই বলে। সবাইরই সুষ্ঠু মতো কম্বল দেওয়া হয়েছে স্যার। ঠিকই তো তলিমা, একটা পাগলের কথা শুনে আমার এই বিশ্বস্ত ম্যানেজারের সাথে এরকম ব্যবহার করা আমাদের ঠিক হচ্ছে না। আপনি কিছু মনে করবেন না ম্যানেজার সাহেব। আচ্ছা ঠিক আছে স্যার, আপনারা চলে যাইতেছেন। প্রত্যেক শীতেই তো আপনারা আমাকে কম্বল বিতরণ করেন, এবার আমার একটা কম্বল দিয়ে যান স্যার। ম্যানেজার সাহেব, এইবার আপনি কি বলবেন? এখন কি আপনি বলবেন যে এই লোকটাও পাগল? কি হলো, চুপ হয়ে কেন আছেন? জবাব দিন। আপনার কি লজ্জা করে না ম্যানেজার সাহেব? স্যার, এই বছর মেয়েটার বিয়ে দিলাম তো স্যার, অনেক ঋণ পাতি হয়ে গেছি স্যার। স্যার, কম্বল কেনার যে টাকাটা দিছিলেন স্যার, টাকাটা স্যার আমি খরচ করে ফেলাইছি স্যার। শুনো নাইম, ওনার আর একটা কথাও বিশ্বাস করা তোমার কোনো দরকার নেই। ওনার উপর তো আমার আগে থেকেই সন্দেহ ছিল, আর আজকে তো তুমি হাতে নাতে প্রমাণ পেয়ে গেলা। আমার মনে হইতেছে যে তোমার এখন তোমার ম্যানেজার চেঞ্জ করা উচিত। তুমি ওনাকে চাকরি থেকে বাদ দিয়ে দাও। তুমি ঠিকই বলেছো। আমি তো ওনাকে চাকরি থেকে বাদ দেবই, সাথে ওনাকে উপযুক্ত শাস্তিও আমি দেব। ম্যানেজার, আপনি কোট খুলুন। খুলুন, কোট খুলে আপনি এখন ওনাকে দিয়ে দিন। আপনি বুঝুন যে শীতে যারা জামা কাপড় পায় না, কম্বল পায় না, তারা কতটা কষ্ট করে। খুলুন। স্যার, এইটা আপনি কি বলতেছেন? চুপ, কোনো কথা হবে না। আমি যেটা বলেছি সেটাই। খুলে এক্ষুনি ওনাকে কোটটা দিয়ে দিন। দিন, দিয়ে দিন ওনাকে। শার্ট খুলুন। কি ম্যানেজার, এখন কেন আপনি শীতের মধ্যে কাঁপাকাঁপি করছেন? তাহলে এদের কথা একটাবার ভাবুন, শীতের মধ্যে শীতের পোশাক না পেয়ে এদের কতটা কষ্ট হয়। স্যার, এইবারের মতো স্যার আমার মাফ করে দেন। আমি আর এরকম ভুল করুম না স্যার। স্যার, কোট দিয়ে আমি কি করুম? আমার একটা কম্বল দেন স্যার। ম্যানেজার, আমি আপনাকে ক্ষমা করতে পারি এক শর্তে। আমি আপনাকে এতিমখানার টাকা পরে পাঠিয়ে দিব। আপনি এই টাকাটা নিয়ে কম্বল কিনে এই এলাকার যত গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের মাঝে আপনি বিতরণ করে দিবেন, সাথে এই লোক আর পাগলটাকেও দিবেন। তারপরে এর কাছ থেকে আপনি আপনার কোট ফেরত নিয়ে আসবেন। আর শুনুন,
এরবার যদি এরকম 2 নাম্বারই কাজ করেন, এবার তো শুধু কোট আর শার্টটা খুলে নেওয়া হয়েছে, দ্বিতীয়বার কিন্তু পুরোনো প্যান্টও আর থাকবে না। ঠিক আছে, চলো আমরা তাহলে এবার বাসে যাই। ঠিক আছে, চলো। কি বাদলামি শুরু করছো? ভাই তুমি আমার হাত ধরছো কেন? ছাড়ো, আমি আমার জীবন রাখবো না, নিজেরে নিজে শেষ করে দেবো। কেন কেন তুই তোর নিজের শেষ করবার চাস? কেন করো না ভাইয়া? আমি হইতাছি কোটিপতির বোন, আর নাইম নাইম হচ্ছে সাধারণ একটা অটোওয়ালার ছেলে। ও আমার থেকে ভালো রেজাল্ট করে। তুমি বলো ভাইয়া, এটা আমি কি করে মেনে নেব? কস কি তুই বোন? সামান্য রেজাল্টের জন্য তুই তোর নিজের শেষ করে দিবার চাস? ভাইয়া, বিষয়টা তোমার কাছে সামান্য মনে হলেও আমি হইলাম কোটিপতির বোন, আর নাইম নাইম হচ্ছে একজন সামান্য অটোওয়ালার ছেলে। আমি কি করে ওর কাছে হার মানতে পারি বলো ভাইয়া? আচ্ছা তুই কি করবার চাইতাছস আমার কাছে একবার কত? তেমন কিছু না ভাইয়া, তুমি শুধু ওই সামান্য অটোওয়ালার বাচ্চাটাকে বলে দিবা ওর ছেলের পড়াশোনা যেন বন্ধ করে দেয়। তাই হইব, আমার বোন যা চায় তাই হইব। তবু আমার বোনকে আমি মরতে দিব না। চল চল আমার সাথে, দেখ আমি ওর লেখাপড়া কেমনে বন্ধ করে দেই। আয় ওই ওই ছেলেটা, আয় আয় ঘরের বাইরে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা এগুলা কি শুরু করছো? হ্যাঁ আমি তো কিছুই বুঝতাছি না, আমরা আবার কি করলাম? তো কিচ্ছু বুঝবি না। তোর পুলার কারণে আমার বোনটা আজকে মরতে চাইছিল। এটা আপনি কি কইতেছেন বাবাজি? আমার পুলার লাগা আপনার বোন কেন মরতে যাইতে চাইবো? কেন বুঝোস না? তোর পুলা আর আমার বোন একই কলেজে লেখাপড়া করে। এইবার পরীক্ষার মধ্যে আমার বোনের চাইতে তোর পুলা ভালো রেজাল্ট করছে, আর সেই জিদেই আমার বোন নিজের শরীরের মধ্যে তেল ঢাইলে ওর জীবনও শেষ করে দিবার চাইছিল। এগুলো কি কইতেছেন? তাই আমার এখন কি করুন লাগবো? কি করতে হইব বুঝেন নাই? আপনার ছেলের পড়াশোনা বন্ধ করে দেন। কেন? আপনার বোন পরীক্ষায় রেজাল্ট খারাপ করছে, তার জন্য আমার লেখাপড়া কেন বন্ধ করতে হইব? কেন তুই বুঝোস না? আমরা হইলাম কোটিপতি, আর আমার বোন হইলো কোটিপতির বোন, আর তুই তুই সামান্য একটা অটোওয়ালার পোলা। তুই কেন আমার বোনের চাইতে ভালো রেজাল্ট করস? আর এজন্যই আজ থেকে তোর পড়ালেখা বন্ধ। আমি একজন অটোওয়ালার পোলা হইছি, তাই কি হইছে? আমার কি পড়ালেখা করার কোনো অধিকার নাই? ভালো রেজাল্ট করার কোনো অধিকার নাই? নাকি আপনারা কোটিপতি দেখা শিক্ষাটাও আপনাদের মন মতো চালাইতে চান? প্রতিটা মানুষেরই অধিকার আছে শিক্ষার আলো তার ভেতরে নেওয়ার। এইভাবে গরিব মানুষের উপর অন্যায় অত্যাচার না করে আপনার বোনরে গিয়া শিক্ষা দেন, আর বলেন ভালো মতো পড়াশোনা করতে। ভাইয়া, তুমি এখন এই অটোওয়ালার বাচ্চাটারে কিছু বলতাছো না কেন? ওর উচিত শিক্ষা দিতাছো না কেন তুমি? বোন তুই চুপ থাক। এই অটোওয়ালার ছেলে যা বলছে ঠিকই বলছে। শিক্ষাটা কারো বাপ দাদার সম্পত্তি না, যার যার শিক্ষা তার তার অর্জন করে নিতে হয়। ভালো মতো লেখাপড়া কর, ভালো রেজাল্ট করবি। হগমা, তোমার ভাই তো ঠিক কথাই কইছে। কারণ তুমি হিংসা জিত বাদ দিয়া ঠিক মতো লেখাপড়া করো, দেখবা আমার পোলার চেয়েও তুমি ভালো রেজাল্ট করতে পারবা। কথাই বলে না মা, কারণ পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। আমার ছেলে লেখাপড়ার মাধ্যমে পরিশ্রম করছে, দেখো এখন সে সাফল্য অর্জন করতে পারছে। তুমি ওইরকম পরিশ্রম করো, তুমি অর্জন করতে পারবা। কিরে বোন, এখন কি মনের ভিতরে জেদ রাখবি? না ভাইয়া, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে ভুলটা আমারই। আমি কোটিপতির বোন দেখে নাইমের প্রতি আমার হিংসা জন্মাইছিল যে ও আমার থেকেও পরীক্ষায় ভালো রেজাল্ট করছিল। এটা আমি কোনোভাবেই মানতে পারিনি। এর জন্য আমি নিজের জীবন দিতে চাইছিলাম। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আর এরকম ভুল কখনো করব না। শিক্ষাটা সবার জন্যই সমান। নাইম, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক খারাপ ব্যবহার করছি, আর আমি আমার নিজের জীবনও দিতে চাইছি। আপনি আমাকে মাফ করে দেন। ঠিক আছে, আমি তোমারে মাফ করে দিলাম, তবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি, তো একটা শর্ত আছে। কি শর্ত?
এখন থেকে তুমি আমার পড়াইবা। আচ্ছা ঠিক আছে, পড়াবো। দেখলেন চাচা, কোটিপতি বোনের মাস্টার হলো অটোওয়ালার ছেলে। এ রাখবেন নাকি খেলনা, টিয়া পাখি, ময়না পাখি, মাছ, মুরগি রাখবেন নাকি? আরে এই জায়গায় গাছে ছাই আছে, এই জায়গায় বসে একটু জিরে নেই। অতুল দেখ, ওইটা আমাকে কলেজের ফার্স্ট বয় সবুজ না? আরে না, ও এখানে কেন আসবো? কি বলতেছোস? আমি 100% শিওর। দেখ ওইটা তো আমাকে সবুজই। আরে ওটা সবুজ না, সবুজ তো আমার কলেজের ফার্স্ট বয়। ও এখানে পাখি কেন বিক্রি করবো? তুই ভালো করে দেখ, ওই দেখ আমাদের ক্লাসের ফার্স্ট বয় সবুজই ওইটা। আরে না, তোর ভুল হচ্ছে কোথাও। আমার কোনো ভুল হইতে পারে না, আমি 100% শিওর যে ওইটাই সবুজ। তোর যদি বিশ্বাস না হয় তুই আমার সাথে আয়, আমি তোর প্রমাণ দিচ্ছি। সবুজ? আরে বন্ধু অতুল, তরিমা, তোরা এই জায়গায়? আমরা এই জায়গায় কি করতেছি সেটা জানার আগে তুই বল, তুই এই জায়গায় কি করতেছিস? এইসব পাখিটাকে বিক্রি করা শুরু করছিস নাকি এখন? আমি কি করবো? আমি তো পাখি বেশি, পাখি বেশি আমার সংসার চালাই। তুই থাম। ও তোর শুন, তুই তো জানোসই যে সবুজ আমাদের কলেজের ফার্স্ট বয়। এইটা ভেবে ওরে আমার ভালোই লাগতো। আমি ওর পিছন পিছনও কয়েকদিন ঘুরছি, ওরে প্রেমের প্রস্তাবও দিছিলাম, কিন্তু ওই আমারে রিজেক্ট করছে। আমি যদি আগে জানতাম যে ও এরকম খেলনা পাখি বিক্রি করে বেড়ায়, তাহলে ওরে তো প্রেমের প্রস্তাব তো দূরের কথা, ওর সাথে আমি জীবনে কথাই বলতাম না। আরে তোরা সব কি বলছিস? আমার কথা তো শুনবি। চুপ থাক, তোর কথা কি শুনবো? সব তো নিজের চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ তাই তো। আর আমি কালকে যখন কলেজে যাব, কলেজে গিয়ে আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব যে সামান্য একজন খেলনা পাখি বিক্রেতা আমাদের মতো এত নামি দামি কলেজে কিভাবে পড়াশোনা করে। আমি স্যারকে অবশ্যই কালকে বলবো যে এই কলেজে নয় আমরা পড়াশোনা করব আর নয় তুই পড়াশোনা করবি। চুপ থাক তোরা, অনেক কথা বলেছিস, আর একটা কথা বলবি না। আমি এখন বলবো, তোরা শুধু শুনবি। আরে তোরা তো সোনার চামচ মুখে বড় হয়েছিস, তোরা কি করে বুঝবি আমার মতো গরিব স্টুডেন্টের দুঃখে কষ্টের কথা? আরে তোরা সকালে ঘুম থেকে উঠে দেখিস খাবারের টেবিলে নাস্তা হাজির, আর আমাদের সেই সকালের 2 মুঠো খাবার জোগাইতে যায় এই পাখি আমাদের বিক্রি করতে হয়। তোরা জানিস আমার মা বাবা ভাই বোনের সবার খাওয়া দাওয়ার খরচ, আর এবং কি আমার লেখাপড়ার খরচ এই খেলনা পাখি বিক্রি করে হয়। তাই আমি কলেজ শেষ করে পড়ালেখার পাশাপাশি যতটুকু সময় পাই মানুষের বাড়ি যায় যে এই পাখিগুলো আমি বিক্রি করি। আরে তোরা কিভাবে বুঝবি আমার মতো গরিব বন্ধুর দুঃখ কষ্টের কথা? যায় তবে কইলে তো তোরা বুঝবি না। তোরা ভালো থাক। সবুজ শোন, আমরা আসলে বুঝতে পারি নাই তুই যে এত কষ্ট করে জীবন যাপন করতেছস, তোর পড়াশোনার খরচ চালাইতেছস, কিন্তু তুই কোনো চিন্তা করিস না। আমার বাবা তো শিল্পপতি, আমার বাবাকে বলে তোর পড়াশোনার খরচটা আমি দিয়ে দিব। আর আমি আমার বাবারে বলে দেখি তোর জন্য কোনো সাহায্য ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ অতুল, ঠিক বলেছিস, আমাদের ওর পাশে দাঁড়ানো উচিত। তোর এত বড় লোকের ছেলে মেয়ে হইয়াও আমার মতো গরিব বন্ধুর কথা তোর বুঝতে পারলি, এতে আমি অনেক খুশি। ঠিক আছে বন্ধু, তুই তাহলে আজকে যা, কালকে তোর সাথে কলেজে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা চলো তুই।